কুসুমকে ডিভোর্স পেপারে সই করতে বলায় ইন্দ্রাণীর সামনে ডিভোর্স পেপার ছিঁড়ে দিল আয়ুষ। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ ইন্দ্রাণীকে বলছে, মা আমি এই কাজটা করতাম বেশিরভাগ সময় আমি তোমার সঙ্গে কাটাবো বলে। ইন্দ্রাণী তখন বলছে, হ্যাঁ কিন্তু এখন তুমি তোমার স্ত্রীর গোলামি করতে শুরু করে দিয়েছো, ওর কথায় উঠছো ওর কথায় বসছো, তাই ওর কথায় শুনে তোমার মনে হয়েছে কাজটা ছেড়ে দেওয়া উচিত, তাই তো? আয়ুষ তখন বলছে, দেখো মা আমি বাবার দেখানো পথে চলছি, আর ওই জন্যই আমি কাজটা ছাড়তে বাধ্য হয়েছি, আমাকে ক্ষমা করে দিও মা। এই বলে তো ড্রেসটা নিয়ে ইন্দ্রাণীর সামনে ধরে। ইন্দ্রাণী তখন না নিতেই মাটিতে রেখে দেয়। ইন্দ্রাণী তখন বলছে, তোমার ব্যাপার তুমি কাজটা করবে কিনা, কিন্তু এখন আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে দেখতে হবে, ড্রাইভার খুঁজতে হবে, তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। এই বলে তো ফোন করতে করতে সাইডে সরে যায়। কুসুম তো তখন আয়ুষকে বাড়ি যাওয়ার জন্য বলে। আয়ুষ তখন বলছে, আমার মায়ের মিটিংটা অত্যন্ত জরুরি, তাই ড্রাইভার হিসেবে নয় আমি ওনার ছেলে হিসেবে যাব, এতে তোমার আপত্তি থাকতে নাও পারে, তাই না? এই বলে তো ইন্দ্রাণীকে ডাকে। ইন্দ্রাণী তখন এসে বলছে, আমার মিটিংটা অত্যন্ত জরুরি, আমার কাছে কোনো উপায় নেই তোমার সঙ্গে যাওয়ান ছাড়া, কিন্তু আজকের জন্যই শেষ, কালকের থেকে আমার জন্য এত উপকার তোমায় করতে হবে না। এই বলে তো গাড়িতে উঠে যায়। আয়ুষ তখন কুসুমকে বলছে, তোমার বাবা এতদিন ধরে এই কাজটা করে এসেছে, আর আমি করছি বলে কেন তোমার মাথা নিচু হয়ে যাচ্ছে আমি জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি মাকে ড্রাইভ করে নিয়ে যাওয়াতে তুমি খুশি হওনি, সরি কুসুম। এই বলে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কুসুম তখন একা একা বলছে, ছোট সাহেব এটা ঠিক কাজ করেছে, ড্রাইভার হয়ে নয়, নিজের ছেলে হয়ে নিয়ে গেছে মাকে, আর আমিও আমার কথা রেখেছি দেবীমার কাছে। ছোট সাহেবের ড্রাইভারের কাজ কাজ ছাড়তে বাধ্য করেছি আমি, প্রথম পরীক্ষায় পাশ করেছি আর সবগুলোতেও আমি পাশ করব। আপনাকে আপনার ছেলের কাছে ফিরিয়ে দেব, আর সারা জীবনের জন্য আমি এখান থেকে চলে যাব, নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যাব। এই বলে তো বাড়িতে ফিরে এসে দেখে শঙ্কর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। কুসুম তখন বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে কিন্তু একা কোথাও যেতে দেবো না। শঙ্কর তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তোর জন্য আমার মাথা হেঁট হয়ে গেল, এত বছর আমি গাঙ্গুলি বাড়িতে কাজ করেছি, আর এখন তোর কথাবার্তায় আমি মাথা নিচু করতে পারছি, আমি ঠিক করেছি যে আমি গ্রামে চলে যাব, ওখানে গেলে আমি শান্তিতে থাকতে পারবো। কুসুম তো তখন আটকানোর চেষ্টা করে। শঙ্কর তখন বলছে, আমাকে একদম আটকাতে আসবি না, তোর বরকে দেখ ড্রাইভারের চাকরি ছাড়িয়ে দিয়ে কোনো রাজামহলে চাকরি দিতে পারিস কিনা, তোর মতো সর্বনাশীর সঙ্গে আমি থাকতে পারবো না। কুসুম তখন মনে মনে বলছে, তোমাদের সবার জীবন থেকে আমি সরে যাব, কিন্তু তার জন্য এই কদিন সবার সঙ্গে খারাপ আচরণ করতে হবে, আরও কঠিন কঠিন কথা বলবো, তোমার কষ্ট বাড়বে, তার চেয়ে মনে হয় তোমার এখানে কদিন না থাকাই ভালো। তখনই শঙ্কর কুসুমকে বলছে, আমি তোর সামনে হাত জোর করে বলছি, আমি ফিরে আসার আগে তোরা এখান থেকে চলে যাস, আমি আসার পর তোরা তোর বরের মুখ দেখতে যেন না হয়। এই বলে তো ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে যখন রাজ আর ইন্দ্রাণী বসেছিল, তখনই আয়ুষ এসে বলছে, বাবা দেখো আমাদের কোম্পানির শেয়ার হোল্ডাররা সব তুলে নিতে চাইছে। ইন্দ্রাণী তখন বলছে, কেন? ঈশান তখন বলছে, সেটা তো তোমার জন্য মা। ইন্দ্রাণী তখন বলছে, কি বলছো কি, বহুবার আমরা এরকম সম্মুখীন হয়েছি, ডিল করেছি, সামলে নিয়েছি, আর এবারেও ডিল করবো, সামনে নেব, এতবার করেছি বলে তো কোম্পানিটাকে এই জায়গায় দাঁড় করাতে পেরেছি, আমি এবারেও ঠিক সামলে নিতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই সাহায্যের। রাজ তখন ইন্দ্রাণীকে বলছে, দেখো আমরা যেরকম বিজনেস করেছি তাদের প্রজন্মরা করবে, আমরা যাদের সঙ্গে করেছিলাম তাদের ছেলেমেয়েরা করছে, তাহলে আমরাও আমাদের ছেলেমেয়েদের হাতে তুলে দিয়ে আমরা সরে আসি না। ইন্দ্রাণী তখন বলছে, পিছিয়ে যাব কেন, আমার 30 বছরের অভিজ্ঞতা, ওরা আগে 30 বছরের অভিজ্ঞতা অর্জন করুক, তারপরে ওদের কথা আমি শুনবো, এখন কোম্পানির মালিক আমি, আমি যেটা বলবো সেটাই হবে। এই বলে তো ঈশানকে বলছে, মিটিং অ্যারেঞ্জ করো, আমি সামলে নেব। এই বলে তো ওখান থেকে চলে যায়। ঈশান তখন রাজকে বলছে, বাবা আমি ইনভেস্টরদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কোনো কথা শুনছে না, ওরা ভাইদাকেই চায়, আমার মনে হয় এই ইনভেস্টর মিটিংয়ে ভাইদাকে ডাকা উচিত। তখনই আড়াল থেকে কিছু একটা আওয়াজ হয়। ঈশান তখন চিৎকার করে বলছে, ওখানে কে? রাজ তখন ঈশানকে বলছে, আরে ওখানে কেউ নেই, তুমি আমার কথাটা শোনো, তুমি যে বলছিলে মিটিংয়ে থাকা উচিত আয়ুষের, কিন্তু কিভাবে সেই বুদ্ধিটা একটু বার করো তো। ঈশান তখন বলছে, কিভাবে বাবা? রাজ তখন বলছে, দেখো তোমার কোম্পানিটা তো যতটা তোমার ততটা আমার, তাই তোমার সম্পূর্ণ অধিকার আছে ডিসিশন নেওয়ার, আমি চাই না ইন্দ্রাণীর অহংকারের জন্য কোম্পানিটা ধ্বংস হয়ে যাক, সেটা আমি হতে দেবো না, তাই তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তোমার সঙ্গে আছি। ঈশান তখন বলছে, ঠিক আছে বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমি মিটিং অ্যারেঞ্জ করছি। এই বলে তো ওখান থেকে চলে যায়। রাজ তখন একা একা বলছে, কিন্তু মিটিংয়ের সময় আয়ুষ আর ইন্দ্রাণী যখন মুখোমুখি হবে তখন তো একটা বিপদের সম্ভাবনা, সেটা কি করে হ্যান্ডেল করব, একটা বুদ্ধি খুঁজে বের করতে হবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই তো আড়াল থেকে মীনাক্ষী বের হয়ে বলছে, তলে তলে আয়ুষকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাও আবার দিদিকে না জানিয়ে, এরকম একটা পাক্কা খবর তো জায়গা মতো পৌঁছে দিতে হবে, নাহলে তো শান্তি হবে না মীনাক্ষী। অন্যদিকে দেখা যায় শ্যাম তো ফোনে বলছে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির নতুন প্ল্যান দেওয়ার জন্য আয়ুষ্মান গাঙ্গুলি তো আর নেই, আসলে ফ্যামিলির ভেতরে যখন কুটকাচালি চলে
তার এফেক্ট তো কোম্পানির ওপর পড়বেই। আর কয়েকটা দিন পরে দেখবে পুরো কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেছে। ফোনের ওপারের লোকটি তখন বলছে, তাহলে আপনার মতে আমাদের এখন কি করা উচিত? শ্যাম তখন বলছে, কি আর করবেন, নিজেদের পকেট বাঁচাবেন, সব ইনভেস্টমেন্ট তুলে নিন। কেন এই ফ্যামিলির কাদা ছড়াছড়ির মধ্যে নিজেদেরকে জড়াবেন? আমি যা বলতে চেয়েছি বুঝতে পেরেছেন তো? ফোনের ওপারের লোকটি তখন বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আজই আমাদের ইনভেস্টমেন্ট তুলে দিচ্ছি। আয়ুষ্মান গাঙ্গুলি যখন নেই তাহলে আমাদের ওই কোম্পানির সঙ্গে যুক্ত থাকার কোনো দরকার নেই। শ্যাম তখন বলছে, ভেরি গুড ডিসিশন মিস্টার মিত্র। এই বলে তো বলছে, আপনার যে এত কোটি কোটি টাকা আমি বাঁচিয়ে দিলাম তার জন্য একটা পার্টি দেওয়া উচিত। আমি কিন্তু ছাড়বো না, পার্টি দিতেই হবে। এই বলে তো হাসতে হাসতে ফোনটা কেটে দেয়। আর একা একা বলছে, ইনভেস্টমেন্ট আউট মানে কোম্পানিতে তালা। এমন ব্রাউন্সার দিয়েছি না, এবার গাঙ্গুলিদের অল আউট হওয়ার পালা। আর মাত্র কয়েকদিনের মধ্যে গোটা গাঙ্গুলির পরিবার আউট হয়ে যাবে। এই বলে তো হাসতে থাকে। এদিকে তখন কুসুম তো আয়ুষের হাতে খাবারের বক্স দিয়ে বলছে, এই নিন খেয়ে নেবেন, আপনি তো আবার খাবার কিনে খাবেন না। আয়ুষ তখন বলছে, আসলে আমি খাবারের পিছনে টাকা খরচ করতে চাই না, আমাদের তো অনেক টাকা জমাতে হবে, তুমি দেখবে আমি আবার একটা ভালো চাকরি জোগাড় করব। আর চাকরির টাকা যখন আমি এনে তোমার হাতে দেবো তখন আর তোমার আমার চাকরি নিয়ে খোটা দিতে পারবে না। কুসুম তো তখন কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আয়ুষকে জড়িয়ে ধরে। আয়ুষ তখন বলছে, কি হলো, আজকে আমার বইয়ের ভালোবাসা উপচে উপচে পড়ছে, তাহলে তো আমারও মন চায় আমি আজকে বাইরে যাব না, এখানে থেকে যাই। কুসুম তখন বলছে, বাহ ভালো তো, কোনো সুযোগ পেলেই বাড়ি থাকার বাহানা দেন। আয়ুষ তখন বলছে, এই যে তুমি জড়িয়ে ধরলে। কুসুম তখন বলছে, হ্যাঁ আমি আপনার স্ত্রী, আমি জড়াতেই পারি, আমার অধিকার নেই? আয়ুষ তখন বলছে, 100 বার অধিকার আছে। এই বলে তো কুসুমকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে ঈশান এসে ঢুকে পড়ে। ঢুকে পড়েই তো বলছে, আমি পরে আসছি। আয়ুষ তখন বলছে, ঢুকেই তো গেছিস, আর নাটক করার কি আছে বল, তোর তো এখন অফিস যাওয়ার টাইম, তুই এখানে কি করছিস? ঈশান তো তখন মুখ গোমড়া করে আয়ুষকে বলছে, তোর কাছে আমার একটা হেল্প চাই, করবি? আয়ুষ তখন বলছে, কি হেল্প বল? ঈশান তখন বলছে, আসলে আমাদের ইনভেস্টমেন্টরা না আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি বা ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর ভরসা করতে চাইছে না রে। যদি ওদের ট্রাস্ট ফেরাতে হয় তাহলে তোকে ফিরতে হবে। আয়ুষ তখন বলছে, এই পরিস্থিতিতে আমার যাওয়া ঠিক হবে না, বরং মা ইনভেস্টারদের ডেকে ওদের সামনাসামনি কথা বলুক। আর এর আগে তো মাই সামলেছে, তাই না? ঈশান তখন বলছে, না রে ভাইটা, তুই বুঝতে পারছিস না, এরা নতুন জেনারেশনের ইনভেস্টার। মার এই পুরনো বেশি করে মানতেই চাইছে না, বুঝতেই চাইছে না। তুই কোম্পানির ভবিষ্যৎ, তুই যদি না এখন দাঁড়াস তাহলে সবটা শেষ হবে ভাইদা। আজকেই ইনভেস্টারের মিটিং, আর তোকে আসতেই হবে। আয়ুষ তখন বলছে, কিন্তু ঈশান, মা চাইবে না আমি ওখানে থাকি, আর মায়ের কথা আমি অমান্য করতে পারবো না। ঈশান তো তখন বারবার করে বোঝায়। কুসুম তখন বলছে, আর ছোট সাহেব ওই মিটিংয়ে যাবে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তো ইনভেস্টারদের নিয়ে মিটিংয়ে বসে গেছে। একজন ইনভেস্টার তখন বলছে, আয়ুষ্মান গাঙ্গুলি যতক্ষণ না আসছে আমাদের ওয়েট করা উচিত, উনি আসলে তারপর না হয় মিটিং স্টার্ট করা হবে। এদিকে তখন আয়ুষ তো মিটিংয়ে যাবে বলে ড্রেস চেঞ্জ করছে, কোন ড্রেসটা পরবে। কুসুম তখন এসে আয়ুষের হাতে বাজারের ফর্দ ধরিয়ে দেয়। আয়ুষ তখন বলছে, তুমি তো দেখলে আমি ঈশানকে কথা দিলাম মিটিংয়ে যাব। কুসুম তখন বলছে, আমি চাই না আপনি মিটিংয়ে যান। আয়ুষ তখন বলছে, কেন, তুমি তো শুনলে ঈশান বলল আজকে আমি যদি ওখানে না থাকি অনেকগুলো প্ল্যান বন্ধ হয়ে যাবে। কুসুম তখন বলছে, দেবী মা আছে, উনি সামনে নেবেন। আয়ুষ তখন বলছে, তোমার মাথায় কি চলছে একটু বলবে? আমি তখন বললাম থাকবো না, তুমি নিজের থেকে বললে থাকতে, আর এখন বলছো এরকম। কুসুম তখন বলছে, ছোট সাহেব, তখন ভেবেছিলাম আপনার ওখানে যাওয়া উচিত, কিন্তু এখন মনে হচ্ছে আপনার কোনো প্রয়োজন নেই ওখানে। আয়ুষ তখন বলছে, প্রয়োজন নেই কেন, ওটা আমার কোম্পানি কুসুম। কুসুম তো তখন ধমক দিয়ে বলছে, উনি তো বাড়ি বা কোম্পানির কোনো কিছুর ভাগ দিতে চায় না, তাহলে আপনি কেন বলছেন ওটা আপনার কোম্পানি? একটা কথা আমায় সত্যি করে বলুন তো, আপনি কেন জেচের দেবী মায়ের কাছে অপমানিত হতে যান? ওনার কটু কথা না শুনলে আপনার ভাত হজম হয় না, তাই না? আয়ুষ তখন বলছে, না হয় না, মা আমাকে বকুক মারুক, আমি তবু ওনার কথা মাথায় তুলে রাখবো, আর মায়ের রক্ত জল করা কোম্পানি আমিই বাঁচাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলে তো একটা শার্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে যখন ইন্দ্রাণী ইনভেস্টমেন্টদের বলছে, এই কোম্পানির অনার আমি, তাই আমি যা বলবো তাই হবে, আমার তো মনে হয় না কারোর জন্য ওয়েট করার দরকার আছে। আপনাদের যা প্রশ্ন আছে আমাকে বলুন, আমি প্রশ্নের উত্তর দেব। একজন ইনভেস্টর তখন বলছে, না ম্যাম সরি, আয়ুষ্মান গাঙ্গুলি না থাকলে আমরা এই ইনভেস্টমেন্টের মিটিংটা আজকে করতে পারবো না, আমরা ওনার সঙ্গে কথা বলতে এসেছি, উনি না থাকলে এই মিটিংয়ের কোনো প্রয়োজন হয় না। তখনই রাজ বলছে, আপনারা চিন্তা করবেন না, আয়ুষ্মান এক্ষুনি চলে আসবে। এইবারে তো ঈশানকে ফোন করতে বলে, ঈশানও ফোন করতে উঠতে চলে যায়। এদিকে তখন আয়ুষ তো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। কুসুম তখন বারবার বারণ করে। আয়ুষ তখন কুসুমকে বলছে, ওই মিটিংয়ে আজ শুধু আমি একা যাবো না, তুমিও যাবে, ব্যাস। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।